নমস্কার শ্রোতা বন্ধুরা। তাপসের কথকতায় আপনাকে স্বাগত। আজ পড়ব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর লেখা গল্প নোনা জল। কথকতা ভালো লাগলে চ্যানেল লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি নোনা জল। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ, ৩০ বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। ৩০ বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময়ই ছিল, এখনো আছে। কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই, কিরকম ভেজা ভেজা, সোঁদা সোঁদা। আর যে গন্ধটি আর সবকিছু ছাপিয়ে ওঠে সেটা মুরগি কারি রান্নার গন্ধ। আমার প্রায়ই মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তারই পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এই গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরোনো দিনের রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই রয়েছে। শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বীপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিল। কোভিড তো আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না যতক্ষণ না রবি ঠাকুর চোখে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামাফোনের বাক্স। পোর্টেবলটা আনবো আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মর্দিতা দেশ পত্রিকা। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিৎ ভ্রষ্টাও হয়ে যান, তাহলেও তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম দিয়ে এক নূতন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কি করে? আর এত সব কেচ্ছা কাহিনী বা জোগাড় করলো কোত্থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলে হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? হুঁ, এ আবার একটা কথা হলো? সিলেট নোয়াখালীর আনাড়িরা দেবে ঘুঘু ইংরেজের সঙ্গে লড়াই, আমিও যেমন। জাহাজের মেজ সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের ওপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপাচের পুঁটি ও মানোয়ারির তিমি দুই মাছ। একেই জিজ্ঞাসা করা যাক না কেন, রূপদর্শী দর্শন করেছে কতটুকু, আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাঁকারি দিয়ে শুধালুম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বললে, আমাকে আপনি বলবেন না সাহেব। আমি আপনাকে দুই একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবরা এই গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বলল, তোমার বাড়ি কোথায়? বসো, না তার ফুরসত নেই? ধপ করে ডেকের ওপর বসে পড়ল। আমি বললুম, সে কি, একটা টুল নিয়ে এসো। এসব আর আজকাল। কথাটি শেষ করলুম না, সারেঙ্গও টুল আনলো না। তারপর আলাপ পরিচয় হলো। দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মৌকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগাগোড়া পড়ে শোনালো। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে, সেরকম আগাগোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন হুজুর।
কিন্তু এই দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করছে বেশি, যাদের ক্ষুধা ধন দৌলত দিয়েছেন বিস্তর। ক্ষুধা তালাই কার জন্য কি ইনসাফ রাখেন, তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীর উদ্দিনে চিনতেন? বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়লো, চৌতলি পরগনায় বাড়ি, না যেন ওই দিকেই কোনখানে? সারেং বললে, আমারই গাঁ, ধলাই ছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছিল ওই রকম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কামে ঢুকেছিলাম একই দিন, একই সঙ্গে। আমি শুধালাম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললে, শুনুন। যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জানমারা খাটুনি, তার খবর কেউ কখনো দিতে পারবে না যে সে জাহান্নামের মধ্যে দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টা পর ঘন্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে যে কিরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই, যা দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা যেখানে স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে, এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10, 12, 14 হাজার টনি ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয়, এবং সেই কারণে গর্মিটার বহর কতখানি, সে যে বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্করের মুখোমুখি। বেলা বেলা কামে নেমে সবাই ভিড়মি যায়, তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন, কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে ঠিক ঠিক, হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। গরমে মাথা বিগড়ে গিয়েছে, জাহাজে বুলিতে একেই কয় এমক। আমি শুধালুম, একেই কি ইংরেজিতে বলে এমক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হাঁ। তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারেং বললে, আমাদের সকলেরই 2-1 বার হয়েছে, আর সবাই জাবে ধরে জলে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীর উদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? পাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলি মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি, তাকে সে এক ধাবড়া মেরে বসাই দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাগদ। কিন্তু সে যে ভিড় খায়নি, এমক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল, যে করেই হোক পয়সা সে কামাবেই কামাবে, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো শক্ত মানা। সারেং বললে, কি বেহদ তাকলিফে জান পানি হয়ে যে কুলুম শহরে পৌঁছালাম। আমি শুধালুম, সে আবার কোথায়? বললে, বাংলায় যারে লঙ্কা কয়। আমি বললুম, ও কলম্বো। জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীর উদ্দি বন্দরে নামলেই না। বললে, এ নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে হুজুর,
খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম নেই বললেও হয়, দেশে যার সরাসরি। তারপর কুলুম থেকে আদন বন্দর। আমার আর ইংরেজি এডেন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুসরখাড়ি, দুদিকে ধু ধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে একটা ছোট্ট খাল। বুঝলুম সুসরখাড়ি মানে হচ্ছে সুয়েজ ক্যানাল। তারপর পুরসই, সেইখানে খালের শেষ, বাড়িয়া বন্দর। আমরা শাকসবজি খেতে নামলাম সেখানে, ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সইদের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেং এর পো সে খবরটি রাখে। পুরসই থেকে মার্সই, মার্সেই থেকে হামবুর্গ, হামবুর্গ জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেইলস, হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃত উচ্চারণের মারফত নয়। সারেং বললে হামবুর্গে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আমরা দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছালাম নিউক বন্দরে, মিরিক্কিন মুলুকে। নয়া ঝুনা কোনো খালাসিকেই নিউক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন? মিরিকিন মুল্লুক সোনার দেশ। আমাদের মতো চাষা ভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম নিষ্কালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে, তাতে নাকি মিরিকিন মজুরদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে গেলাম জাহাজে বন্দি। নৌক পৌঁছাবার 3 দিন আগে থেকে সমীর উদ্দির করলো শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যায়ামর ভান করে হামেশাই কাজে ফাঁকি দিবার চেষ্টা করতাম, কিন্তু সমীর উদ্দি 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিল। নৌক পৌঁছবার দিন সন্ধেবেলায় সমীর উদ্দি আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পাড়ে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় খুব ভালো করে বুঝিয়ে বলল। বিশ্বাস করবেন না সাহেব, কিরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার সোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতা, মোজা। আমাকে সাহায্য করতে হলে শুধু একটি পেতলের ডেক্সি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীর উদ্দি সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেক্সির ভিতরে তার স্যুট, জুতা, মোজা আর একখানা তোয়ালে। হুক দিয়ে সেই ডেক্সি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেক্সি জলে ডুবে দিয়ে সে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হাঁবুড় থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে সে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাড়ি গোঁফ কামিয়ে চলে যাবে নৌক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার ছুটি পড়ে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নিউক বাসিন্দা, সমুদ্রের পাড়ে এসেছিল হাওয়া খেতে। এলেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীর উদ্দির জন্য খোঁজ খোঁজ রব উঠলো পরের দিন দুপুর বেলা। ততক্ষণে সিরিয়া যে শুধু উড় গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও।
একদম না পাত্তা, বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু মুখ শহরের ভিতর সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোসায়? গল্প বলায় ক্ষান্ত দিয়ে সারেং গেল জোহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না করেই সারেং বললে, তারপর হুজুর, আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাবার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কি বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়া শেষের কবছর সুখেই কাটিয়েছে, খোদা তাআলার শুকুর। বুড়ি নাকি আমার জন্য কাঁদতো। তা হুজুর, দুনিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বাড়ির 2 ফোঁটা নোনা জল তারা কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেংয়ের চোখেও এক ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। এই 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন শুনিছি, সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়ে বসেছে মিকি মুল্লুকে, দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ খোদা তাআলা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিস বাতলাবে কে? তারপর কল ঘরের তেল পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচের কামে। এ জাহাজে আসার 2 দিন পর একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের উজু করতে যাচ্ছি, এমন সময় তাজ্জব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল, সমীরুদ্দিরে এককালে আমি আপন ভাইয়ের মতো কতই না পেয়ার করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার। সে আমার কোনো পেয়ারে সাড়া দিল না বলে গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এ জাহাজে করে চলেছিস তুই কোথায়? কলকাতা? কেন, দেশে মন টিকলো না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে থাকলো ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পাইনি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়াবার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্যালেট সামনে ধরলাম আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে সে বড় ভালোবাসতো, কিচ্ছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম। বাচ্চাহারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়। কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান তক কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গিলি কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দের নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বৎসরের পুরানো কথা। নুক বন্দরেও আমাদের যখন নামতে দেয়নি, তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীরুদ্দির মুখ ফুটল, হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করলো কি ঘটেছে। সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তার সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কি করে সাহেব? এখনো মনে আছে, কেবিনের ঘুঘুটি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল। আর অতি অল্প কথাই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানিনি,
একসঙ্গে কখনো চোখে দেখিনি। আমি বললুম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হবে। প্রথম 500 টাকা পাঠায়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি সারাতে, তারপরের 1000 দেড়েক বাড়ির পাশের পতিত জমি কেনার জন্য, তারপর আরো অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরো বহুত টাকা শহরি ঢঙে পাকা চুনকাম করা দেয়ালওয়ালা টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরো টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়াল ঘর, মড়াই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1000 টাকা টঙি ঘরের উল্টো দিকে দিঘির এপারে একটা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীর উদ্দিন মিরকিন মুল্লুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার, আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচা করেছে তা দিয়ে মিরকিন মুল্লুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুল্লুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এইটা হচ্ছে সেইটা হচ্ছে করে করে। যেদিন সে খবর পেল মসজিদ শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। নৌক বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীর উদ্দি হরেক রকম কারখানার কাজ করে করে কল কবজা এমনি ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে সাতগা মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছলো রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1.5 মাইল ধান ক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম, আলের উপর দিয়ে গ্রামে পৌঁছাতে হয়। বিহানের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সমীর উদ্দি পৌঁছালো ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীর উদ্দি করে দিয়েছিলেন এক মিশরি ইঞ্জিনিয়ার। আর হুজুরও মিশর মুল্লুকে বহুকাল কাটিয়েছেন, তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন আমাদের সে ঢের বেশি। কত দূর দরাজ থেকে সে মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীর উদ্দিও জানি। মিনার না দেখতে পেয়ে সমীর উদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের টঙি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধালাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতেই পাইনি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, সেই পুরানো ভাঙা খড়ের ঘর আরো পুরানো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টে বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়ি ঘর তো গায়ে অন্যদিকে বানিয়েছে? ওই তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখতো। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লাজি আমাদের সবাইকে বড্ড পেয়া করেন। সমীর উদ্দিকে আদর করে বুকে জড়ায় ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীর উদ্দি চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যখানে তাকে খবরটা দিলেন। তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে, গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজারে, শেষের দিকে কলকাতায়, ঘোড়া মেয়ে মানুষ আরো কত। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখিনি, গাঁয়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারেং বললে, তারাই বা জানবে কি করে সমীর উদ্দি কেন টাকা পাঠাচ্ছে? সমীর উদ্দির ভাই ওদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, আমাকে ফুর্তি ফাত্তার জন্য তারই কিছুটা পাঠায়। সমীর উদ্দি চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীর উদ্দি নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল।
তবু মোল্লাজি আর গাঁয়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়ি ঘর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদী করে মিরকিন মুল্লুকে গেরস্থালি পেতেছে, এদেশে আর ফিরবে না। আর যদি ফেরেই বা, সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের ভিতর 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললাম, উফ, কি পাষণ্ড! তারপর? সারেং বললে, সমীরুদ্দি আর গাঁয়ের ভেতর ঢোকেনি। সেই ধানক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশন। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করেছিলেন। কিন্তু সে ফেরেনি, শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গাঁয়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে সেদিন গাঁয়েই ছিল। সমীরুদ্দির 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে। আরো 5 জন বললেন, বাড়ি চল, ফের মিরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পরে দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই পুষি, কিন্তু জানেন সাহেব, সমীরুদ্দি কি করলে? ভাইকে লাথি মারলে না, কিচ্ছু না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তারপর দিন ভোরবেলা সেই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলিসি, শাহ বন্দরের বারুনির পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর, শেষটায় সে যা আপন মনে বিড় করে বলেছিল তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল ভিকিরি স্বপ্ন দেখে সে বড় লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার সেই পুরানো দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে ঘরদোর বানিয়ে হয়েছিলাম বড় লোক। সেই দুনিয়া যখন ভেঙে গেল, তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো, স্বপ্ন হতো, তবে এইখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি। তখন সারেং এর বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার সাথীর খুন ধরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দিন মিরকিন মুল্লুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সে ধন নিয়ে যখন সে দেশে ফিরছিল, তখন জাহাজে মারা যায়। সংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা উড়ালো। ইনসাফ কোথায়?